অবশ্যই মেনে নিবে আমরা আশা করছি। আমরা চাই বসেন 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 আপনারা একটু প্লিজ 1 মিনিট। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদেরকে বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন সেখানে ইতিমধ্যে আর মাত্র 9 দিনের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে। শান্তিপূর্ণ পরিবেশে সকল ছাত্র সংগঠন সেখানে অংশগ্রহণ করেছে। 6টায় আমরা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছি। আমাদের প্রতিনিধি দলে ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক জনাব হাসনাত আব্দুল্লাহ, উপস্থিত ছিলাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমি আরিফুল ইসলাম আদিব, উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। আমরা তার সাথে দীর্ঘক্ষণ আলাপ করেছি। আমরা যে বিষয়গুলো নিয়ে তাদেরকে প্রায় 5টি বিষয় মূলত আমরা আলোচনা করেছি। আমাদের প্রথম বিষয়টি হচ্ছে গণ অভ্যুত্থানের 1 বছর হয়ে যাওয়ার পরেও আমরা এখনও দেখতে পাচ্ছি গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের পুনর্বাসন, চিকিৎসা এবং তাদের নিরাপত্তা, সেই বিষয়টি এখনও নিশ্চিত হয়নি। আমরা কিছুদিন পূর্বেও দেখেছিলাম শহীদ পরিবাররা তাদের দাবিতে মাঠে নামলে সেখানে পুলিশ লাঠিচার্জ করে এবং বেশ কিছু শহীদ পরিবারের সদস্যরা আহত হন। আমরা সরকারের কাছে শহীদ পরিবার এবং আহত সহযোদ্ধা নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। ডক্টর মোহাম্মদ ইউনূসের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হওয়ার কথা ছিল সেই নির্বাচনটি হওয়া কোনোভাবেই সম্ভব নয়। এই নির্বাচন নিয়ে নতুন একটি মোড় সামনে এলো। সেই মোড়টি নিয়ে আজকে কথা বলতে এসেছি আপনাদের মাঝে। ডক্টর মোহাম্মদ ইউনূস চাচ্ছিল ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে তিনি ক্ষমতা থেকে অবসরে যাবেন। দর্শক, এটি ছিল তার একান্তই একটি বড় একটি চাল, তাছাড়া আর কোনো কিছুই নয়। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস কোনোদিন চায় না বাংলাদেশে নির্বাচন এত তাড়াতাড়ি হোক। তিনি বিদেশ থেকে আসছে, আরো 2, 4, 5 বছর ক্ষমতায় থাকবে, আরো হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করবে, তারপর হয়তোবা নির্বাচন নিয়ে প্রশ্ন উঠতে পারে বা নির্বাচন নিয়ে চিন্তা করবে। কিন্তু এখন সে কোনোভাবেই চায় না বাংলাদেশে নির্বাচন হোক, সেটি কোনোভাবে সম্ভব না। হ্যাঁ, তিনি কিছুদিন আগে অবশ্য বলছিল বাংলাদেশের নির্বাচনের কথা, কিন্তু সেটি ছিল মাত্র লোক দেখানো ছাড়া আর কোনো কিছুই নয়। বাংলাদেশের নির্বাচন এত ফস করে হওয়া কোনোভাবেই সম্ভব নয়। এই নির্বাচন নিয়ে নতুন একটি মোড় সামনে এলো, সেই মোড় নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি। দর্শক, তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি যারা অন করেছেন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের চ্যানেলে সবসময় নিত্য নতুন লেটেস্ট এবং নিউজ ভিডিওগুলো আপলোড করা হয়। দর্শক, তাহলে চলুন ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসা যাক। গণ অভ্যুত্থানের 1 বছর হয়ে যাওয়ার পরেও আমরা এখনও দেখতে পাচ্ছি গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের পুনর্বাসন, চিকিৎসা এবং তাদের নিরাপত্তা, সেই বিষয়টি এখনও নিশ্চিত হয়নি। আমরা কিছুদিন পূর্বেও দেখেছিলাম শহীদ পরিবাররা তাদের দাবিতে মাঠে নামলে সেখানে পুলিশ লাঠিচার্জ করে এবং বেশ কিছু শহীদ পরিবারের সদস্যরা আহত হন। আমরা সরকারের কাছে শহীদ পরিবার এবং আহত সহযোদ্ধা যারা আছেন তাদের পুনর্বাসন এবং নিরাপত্তা নিশ্চিতের জন্য আহ্বান জানিয়েছে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে আমাদের দেশের আপামর জনতার সাথে প্রবাসে থাকা আমাদের সহযোদ্ধারা অংশগ্রহণ করেছেন, প্রবাসী ভাইয়েরা অংশগ্রহণ করেছেন। সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতে আমরা সেখান থেকে বেশ কিছু লোক আটক হয়েছিল, তাদেরকে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে নেওয়া হয়েছে। এখনও সেখানে 25 জন সহযোদ্ধা আইনি জটিলতায় আছেন, সে বিষয়ে যেন সরকার উদ্যোগ গ্রহণ করে সে বিষয়টিও আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা জানেন সরকারের পক্ষ থেকে একটি গুম কমিশন করা হয়েছে। গতকালকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস ছিল এবং সেই গুম কমিশন স্পষ্টভাবে উল্লেখ করেছে গত 15 বছর ধরে বাংলাদেশে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম খুন হয়েছে, সেখানে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার বিষয়ে তারা অভিযোগ আনছেন এবং প্রতিবেদনে উল্লেখ করেছেন। ফলে আমরা সরকারের কাছে সুস্পষ্টভাবে দাবি করেছি সরকার গুম কমিশনের প্রতিবেদন আমলে নিয়ে রাষ্ট্রীয় যেসব সংস্থার মধ্যে যেসব সদস্যরা এ ধরনের অভিযোগে অভিযুক্ত তাদের বিষয়ে যেন সুস্পষ্ট ব্যবস্থা গ্রহণ করে। এবং একই সাথে আমরা যে বিষয়টি আশঙ্কা করছি যে বাংলাদেশে গত 15 বছরে যে নির্বাচনগুলো হয়েছিল সেই নির্বাচনগুলোতে আমরা দেখেছিলাম রাষ্ট্রীয় সংস্থা বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করত। যারা বিরোধী দল হবে কারা সরকারে নির্বাচন করতে পারবে কি পারবে না, নানা বিষয়ে তারা প্রভাবিত করত। সর্বশেষ 2024 সালের ইলেকশনের আগেও আপনারা দেখতে পারবেন বিভিন্ন দলকে নির্বাচনে এনে নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখার জন্য নানা ধরনের গ্রেপ্তার, প্রভাবিত করার চেষ্টা করেছে। ফলশ্রুতিতে গুম কমিশন যে বিষয়টি এখানে উঠে এসেছে সেটাকে আমলে নিয়ে যথাযথ যেন পদক্ষেপ গ্রহণ করা হয়।
একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ভিপি নুরের উপর আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীর এই ঘটনার পরে এনসিপির নেতাকর্মীরা, জামাত ইসলামের নেতাকর্মীরা বা জুলাই আন্দোলনের যারা যোদ্ধা আছেন তারা অনেকটা শঙ্কা ফিল করছেন। আপনি এনসিপির হাসনাত আব্দুল্লাহকে দেখেন, তিনি বলছিলেন যে নূর ভাইয়ের উপর যেটা হয়েছে আগামী দিনে এটা হবে আমাদের উপর। অপরদিকে মুগ্ধর ভাই স্নিগ্ধ তিনিও একই বক্তব্য দিচ্ছেন যে নূরের উপর হামলার ঘটনা উদ্বেগজনক এবং আতঙ্ক সৃষ্টিকারী। অন্য কোনো দল এভাবে বক্তব্য না দিলেও জামাত ইসলাম বক্তব্য দিয়েছে এই ঘটনায় যারা কানেক্টেড আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনীর সদস্যরা তাদেরকেও আইনের আওতায় আনতে হবে, গ্রেপ্তারের জন্য কিন্তু জোর দাবি জানিয়েছেন। তো এই যে বিএনপি ছাড়া, বিএনপি নিন্দা জানিয়েছে, তবে এই ধরনের কোনো ভূমিকার কথা বলে নাই যে সেনাবাহিনী বা পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না। তবে যেহেতু নূর বড় ধরনের আহত হয়েছে, এটার ব্যাখ্যা বিশ্লেষণ আছে, তারপরে এটা এমন ঘটনা যেন না হয় এ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাওয়া হয়েছে, কারণ তিনি নিরাপত্তা দিতে ব্যর্থ। আসিফ নজরুল ইসলাম স্যার মোটামুটি বারান্দা দিয়া পালাইছেন, পরিস্থিতি এমনটা তৈরি হয়েছিল। ভবিষ্যতে আসিফ নজরুল স্যারের জন্য হয়তো খারাপ দিন আসবে, যেটা পরিস্থিতি তৈরি হয়েছে। কি অদ্ভুত ব্যাপার, সরকারের ভেতরে যেন আরেক সরকার, এক সরকারের ভেতরে একটা পক্ষ সরকারি দল আর একটা পক্ষ বিরোধী দল। যেমন উপদেষ্টা আসিফ, তিনি বলছেন নূরের উপর হামলার দায় সরকারকেই নিতে হবে, তার মানে তিনি বিরোধী দলীয় উপদেষ্টা। আর সরকার দলীয় উপদেষ্টা হচ্ছেন আসিফ নজরুল, যিনি প্রথমেই নূরকে দেখতে এসে ধাওয়া খেয়ে ওই হাসপাতালের পিছনের বাগান দিয়ে তিনি পালাই গেলেন, ভেগে গেলেন, 1 ঘন্টা অবরুদ্ধ ছিলেন। আসিফ নজরুলের কোনো দল নেই, আসিফ নজরুলের পাশে কেউ নেই, আসিফ নজরুল একা। অথচ তিনিও একজন উপদেষ্টা, বলা যায় সিনিয়র উপদেষ্টা, বয়সে তো আসিফের চেয়ে বেশি, তার সিনিয়র মানুষ। তিনি ধাওয়া খান, ধাওয়া খেয়ে তিনি পালাই যেতে বাধ্য হন। আর আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি নূরকে দেখতে এসে পরে সবার সামনে প্রেসকে বলতেছে যে নূরের উপর হামলার দায় সরকারকেই নিতে হবে। এই কথা যখন বলে একজন উপদেষ্টা, তো আসিফ কি সরকারের অংশ না? তাহলে দায় নিয়ে ওই পদত্যাগ করে না কেন? একজন উপদেষ্টা সরকারের থেকে সরকারের বিরোধিতা করতেছে, এইরকম সরকার আমি দেখিনি ভাই, অদ্ভুত ব্যাপার। এটা মনে হচ্ছে যে আসিফ যদি আজকে গণ অধিকার পরিষদ করতো বা অন্য দল করতো, তাহলে একটা মানান ছিল যে সে, যেমন অন্যরা সবাই বলছে যে এই সরকারকে দায় নিতে হবে, ওয়াকারকে এসে ক্ষমা চাইতে হবে, অমুক তমুক কি মানে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, বলছে না? বলছে তো। আসিফ তো সেই দায়টাই দিল, তাহলে সেই দায়টা নিয়ে এখন স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করবে নাকি সরকারই পদত্যাগ করবে? সরকার যদি পদত্যাগ করে এই দায় নিয়ে, তাহলে উপদেষ্টা আসিফের ভাগ্য কোথায়? মুক্তিযোদ্ধাকে জেলে পুরে আপনারা ভাবলেন জিতে গেছেন, এটা কি জেতা? জিতলেন নাকি হারলেন? লতিফ সিদ্দিক কিন্তু ঠিকই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে আসলেও আজকালকার যে আদালত, এই আদালতে একমাত্র হয়তো আমি জানি না সার্জিস আলমের শ্বশুরের কাছে গেলে সার্জিস আলমের সাথে কোনো ডিল টিল করলে কিছু হবে কিনা, না আমাদের কোনো আইডিয়া নাই, কিন্তু এর বাইরে কোনো আদালতে জামিন দিতে পারবে না। একটা উদ্ভট মামলা করলেন, যে মামলার বিবরণীতে বলছেন যে এই লোকগুলা মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার জন্য মুক্তিযুদ্ধের সম্মান ভুলুণ্ঠিত হয়ে যাচ্ছে বলে উদ্বেগিত হয়ে আরো কি যেন করে, তারা আগে সংবিধান রক্ষার জন্য একটা আলোচনা সভার আয়োজন করেছিলেন। মানে পুলিশ নিজে বলছে এটা একটা নির্দোষ কাহিনী। এটা বলার পরে যারা এখানে মব করেছে তাদেরকে কোনো ধরনের গ্রেফতার করা হলো না, তাদেরকে কোনো ধরনের তিরস্কার করা হলো না। আমরা দেখলাম একেবারে গুটি গুটি শিবিরের ছোট ছোট যে বাচ্চাগুলো আছে, ব্যাঙাচি যেগুলো আছে,